নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নেব। আজ বহুদিন পর এই এফআইআই এদের তরফ থেকে কিছুটা বাইং দেখা গেছে। যদিও ফিগারটা ছোট, তবুও কিন্তু এটা স্বস্তির ব্যাপার যে আজকের দিনে এফআইআই ভারতীয় মার্কেটে 480 কোটি টাকা শেয়ার কিনেছে এবং সেখানে এই ডিআইআই এরাও দেখতে পাচ্ছেন 3,360 কোটি টাকা শেয়ার কিনেছে। মানে অনেকদিন পর এফআইআই দের বাইং এবং তার সঙ্গে সঙ্গে একই দিনে এই এফআইআই এবং ডিআইআই এর বাইং আমরা দেখতে পেলাম এবং দেখতে পাচ্ছেন এই যে ট্রেডিং সেটাও অনেক বেড়ে গেছে। এই এফআইআই এদের যে বাইং ভ্যালু 20,000 কোটির ওপরে, সেলিং ভ্যালু এটাও দেখতে পাচ্ছেন 20,000-এর উপরে রয়েছে এবং ডিআইআই এদেরও দেখতে পাচ্ছেন এই যে ভলিউম সেগুলো বেড়েছে। মানে কি, মানে মার্কেটে এই যে ট্রেডিং ভলিউম সেটা কিন্তু বাড়ছে এবং এটা মার্কেটের জন্য একটা পজিটিভ ব্যাপার। যদি এর আগের কথা বলি, আজকে জানুয়ারির 28 তারিখ, আজকে কিনেছে। এর আগে কবে কিনেছিল? এইখানে দেখতে পাচ্ছেন এই জানুয়ারি মাসের সেকেন্ড যে ট্রেডিং সেশন ছিল তখন কিনেছিল এবং তখন দেখতে পাচ্ছেন এই এফআইআইদের যে ফিগারগুলো সেগুলো খুবই ছোট ছিল। এই 7,850 কোটি, 7,560 কোটি এবং এই সময় করে সান্তা র্যালিও চলছিল। তো সেরকমই এক সান্তা র্যালির দিনে এই 289 কোটি টাকার বাইং এফআইআই করেছিল এবং তারপরে সবই দেখতে পাচ্ছেন লাগাতার লাল ফিগারই দেখা যাচ্ছিল এবং আজকের দিনে এই এফআইআইদের তরফ থেকে কিছুটা বাইং এসেছে। এরপরে আমেরিকান মার্কেট কেমন পারফর্ম করছে? এই জাস্ট আমেরিকান মার্কেট ওপেন হয়েছে এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই 0.17% বাড়া রয়েছে এবং এরই সঙ্গে সঙ্গে নাসডাক কম্পোজাইট এটাও অনেকটা ওপরে ওপেন হয়েছিল, যদিও সেইখান থেকে এই মুহূর্তে কিছুটা পড়েছে, তবুও এখন প্রায় 0.5% ওপরে রয়েছে। এরপরে ইন্ডিয়ান এডিআর গুলো, উইপ্রোর এডিআর 0.19% ওপরে, ইনফোসিসের এডিআর 1.5% ডাউন, আইসিআইসিআই ব্যাংকের এডিআর প্রায় 1% নিচে রয়েছে, এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 0.5% ডাউন, ডক্টর রেড্ডি ল্যাব এটাও 2% প্রায় ডাউন এবং এর সঙ্গে সঙ্গে যাত্রা অনলাইন এটা শুধু কিছুটা বাড়া রয়েছে 0.61%। তো বেশিরভাগ এডিআর আজকের দিনে কিন্তু লাল নিশানি ট্রেড করছে এবং এর সঙ্গে সঙ্গে গিভ নিফটি এটা কি বলছে? এই গিভ নিফটি এটা দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাট কিন্তু রয়েছে। আর আমেরিকান মার্কেট যে দেখছেন এটা কিন্তু আজকে কনসলিডেটই করতে পারে যতক্ষণ না এই এফওএমসির তরফ থেকে কোনো ডিসিশন সামনে আসছে। তার আগে কিন্তু সেরকম বড় কোনো ওঠা পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরপরে চলুন কিছু কোম্পানির ব্যাপারে কিছু নিউজ কভার করব। তো ইটার্নাল লিমিটেড দেখতে পাচ্ছেন অনেকদিন পরে প্রায় 5%-এর কাছাকাছি তেজি দেখিয়েছে। নাম্বারের পরে আস্তে আস্তে পড়ছিল। কোম্পানির নাম্বার তো স্ট্রং ছিল, কিন্তু ম্যানেজমেন্টে চেঞ্জ হবে এই খবরের পরে স্টকটা পড়েছিল। এরকম খবর এসেছিল যে দীপিন্দর গোয়াল তিনি এই সিইও পদ থেকে সরে দাঁড়াবেন। তবে আজকে কেন বাড়লো? যদি আজকে বাড়ার পেছনের কারণটা দেখি, দেখতে পাচ্ছেন এই যে জেব্রিস এরা কিন্তু মনে করছে স্টকের যে তেজি সেটা এখনো বাকি রয়েছে এবং এই ইটার্নাল এই কোম্পানিটার প্রতি তারা এই 86% আপসাইডের টার্গেটও দিচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে বাই রেটিং সেটাই মেনটেন রেখেছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে প্রাইস তার টার্গেট কত রেখেছে? 480। তো এই জেব্রিস এরা কিন্তু এখনো বলছে যে ইটার্নাল এই কোম্পানিটা হাই গ্রোথ ফেজে রয়েছে এবং এই ওপর সাইডের এত বড় টার্গেটের পরে স্টকে আজকে বড় তেজি এসেছে। তারপরের কোম্পানি মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড। তো এই কমোডিটিতে খুব ভালো তেজি দেখা যাচ্ছে, সেটা সোনা বলুন, রূপো বলুন, তার সঙ্গে সঙ্গে তামা এইগুলো এবং এর সঙ্গে সঙ্গে ন্যাচারাল গ্যাস সেখানে তো প্রচুর বৃদ্ধি দেখা যাচ্ছে এবং এই কারণে এমসিএক্স এই স্টকটাও বাড়ছে, কারণ এর কাজ কি? ট্রেডিং ফ্লোর প্রোভাইড করে থাকা। তো আপনি এখানে ট্রেডিং করে লস করুন বা লাভ করুন, তাতে কিন্তু এই কোম্পানির কোনো কিছু যায় আসে না। আপনি যে ট্রেডিং করছেন সেখান থেকে যে একটা ফি কাটছে সেটাই কিন্তু এই কোম্পানির ইনকাম। তবে আজকের দিনে কিছু খবর সামনে চলে এসেছিল। কি খবর? এখানে দেখতে পাচ্ছেন আজকেই এমসিএক্স এদের যে ট্রেডিং ফ্লোর সেখানেই মার্জিন ক্যালকুলেশনে কিছু ইস্যু দেখা গিয়েছিল এবং যেই ব্যাপারে বিভিন্ন ব্রোকার রিপোর্টও কিন্তু করেছিল। তো এরকম ছোটখাটো প্রবলেম এই ডিজিটাল যুগে চলতেই থাকে। তারপরে বিএসসি লিমিটেড দেখতে পাচ্ছেন 2.13% বাড়া, তার সঙ্গে সঙ্গে সিডিএসএল এটাও বেড়েছে 3.5%-এর কাছাকাছি। আর ইউজুয়ালি মার্কেট যখন এরকম তেজিতে থাকে, মানে যেদিন তেজিতে থাকে তখন এই মার্কেট রিলেটেড কোম্পানিগুলো ভালো পারফর্মই করে, সেরকমটা আজকের দিনেও দেখা যাচ্ছে। তারপরের কোম্পানি মনপ্পুরম ফাইন্যান্স লিমিটেড। তো দেখতে পেয়েছিলেন সোনার দামে ভালো তেজ দেখা গিয়েছিল, তাহলে এই স্টকটা আজকে সেরকম বাড়লো না কেন? তো কি হয়, এই কোম্পানিগুলোর আন্ডারেও অনেক তো কোম্পানি থাকে যাদেরকে কি বলা হয় সাবসিডিয়ারি। তো সেরকম যে সাবসিডিয়ারি গুলো তাদেরও তো লস হয় লাভ হয়। তো সেরকমই এই কোম্পানির একটা সাবসিডিয়ারি কিছু লস পোস্ট করেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানির একটা সাবসিডিয়ারি রয়েছে এই আশীর্বাদ এমএফআই, তারা এই 156 কোটি টাকার লস পোস্ট করেছে। আর মার্কেট অনুমান করে চলছিল যে লসেই থাকবে, তবে লসটা কম অনুমান করেছিল যে 99 কোটির লস হবে। তো অনুমানের থেকে কোম্পানি বেশি লস পোস্ট করে দিয়েছে এবং তার কারণে এর যে পেরেন্ট কোম্পানি রয়েছে মনপ্পুরম ফাইন্যান্স, সেখানে কিন্তু আজকে কিছুটা প্রেসার দেখা গেছে। তারপরের কোম্পানি জেএসডব্লিউ স্টিল লিমিটেড। তো স্টকটা কিছুদিন আগে বেড়েও ছিল ভালো পরিমাণে, কোম্পানির নাম্বার এসেছিল এবং নাম্বার স্ট্রং ছিল এবং কোম্পানির সিএফও মানে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার তিনি কনফার্ম করেছেন যে জানুয়ারি মাসে জেএসডব্লিউ স্টিলের যে প্রাইস সেটা বাড়ানো হয়েছে
এবং কি হিন্টস দিয়েছেন দেখতে পাচ্ছেন, হিন্টস অ্যাট ফার্দার অ্যাডজাস্টমেন্ট, মানে পরে আবার কিন্তু এই যে স্টিলের প্রাইস সেটা বাড়ানো হতে পারে। তো এটা কিন্তু সব স্টিল কোম্পানিগুলোর জন্যই ভালো ব্যাপার, কারণ দেখুন একটা কোম্পানি স্টিলের দাম বাড়াচ্ছে, তার মানে বাকি যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে এই স্টিলের যে প্রাইস সেটা কিন্তু বাড়াবে। তারপরে যদি কথা বলি গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড, আজকের দিনে দেখতে পাচ্ছেন 5.5% কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। কোম্পানিটা কি করেছে, একটা নতুন সেগমেন্টে এন্ট্রি নিয়েছে। দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা 4,330 কোটি টাকার ক্যাপেক্স এর ঘোষণা করেছে, মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করবে, টাকা খরচ করবে। এবং কোথায় দেখতে পাচ্ছেন, ইন এ নিউ লাইন বিজনেস, মানে নতুন একটা ব্যবসায়, যেখানে এই কোম্পানি আগে কাজ করতো না। কি সেই ব্যবসা? সিনথেটিক গ্রাফাইট অ্যানোড মেটেরিয়ালস বা এসজিএম। তো এই জিনিসটা কোথায় কাজে লাগে? ইউজড ইন লিথিয়াম আয়ন ব্যাটারি সেলস, এ ক্রিটিক্যাল পার্ট অফ ইভি ইকোসিস্টেম অ্যান্ড আদার্স ইনক্লুডিং রিনিউয়েবল এনার্জি। মানে এই যে জিনিসটা রয়েছে, এই সিনথেটিক গ্রাফাইট অ্যানোড মেটেরিয়ালস, এটা কিন্তু এই লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরিতে, তার সঙ্গে সঙ্গে এই যে রিনিউয়েবল এনার্জি, এই ক্ষেত্রে ব্যবহার হয়। মানে বুঝতে পারছেন, একটা গ্রোথ ওরিয়েন্টেড সেগমেন্টে এই কোম্পানিটা কিন্তু এন্ট্রি নিল। এরপরে কথা বলবো এই রিউটার্স। তো এই রিউটার্স এদের তরফ থেকে কিছু খবর সামনে এসেছে। কি খবর সামনে আসছে দেখতে পাচ্ছেন, ইন্ডিয়া কনসিডার্স টাইটার মাইনিং অকশন রুল টু ডিটার ল্যাগার। তো কি হয়, অনেক সময় এই অকশনের যে নিয়ম নীতি রয়েছে তার জন্য এই অকশনে অনেক দেরি হয়ে যায়, কোম্পানিগুলো অনেক পরে সেই যে অকশন সেটা যেতে। তো যাতে খুব তাড়াতাড়ি এই মাইনিং অকশন এটা কমপ্লিট হয়ে যায়, সেই কারণে দেখতে পাচ্ছেন আমাদের ভারত সরকার এই যে মাইনিং এর অকশন তার যে রুল সেগুলো শক্ত করতে চলেছে। তো এর ফলে কি হবে, বড় বড় যে কোম্পানিগুলো তারা বেশি সুবিধা পাবে এবং ছোট কোম্পানিগুলো কিন্তু অনেক কম সুবিধা পাবে। তো দেখতে পাচ্ছেন এই যে ডিলে সিকিং ক্লিয়ারেন্স, মানে ছাড় দিতে অনেক দেরি হতো, তো সেই যে সময়টা সেটা কমাবার জন্যই কিন্তু কিছু নিয়ম ভারত সরকার শক্ত করতে চলেছে। তো দেখতে পাচ্ছেন টু সোর্স ফ্যামিলিয়ার উইথ দ্য ম্যাটার টোল্ড রিউটার্স, মানে দুখানা এমন ব্যক্তি যারা এই সম্বন্ধে খোঁজ খবর রেখেছেন, তারা এই রিউটার্সকে এগুলো কিন্তু জানিয়েছেন। তবে আবার বলছি, এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে সামনে আসছে। তো এর ফলে কোন কোন কোম্পানিগুলো উপকৃত হবে, বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোই বেশি সুবিধা পাবে। যেমন এই এনএমডিসি রয়েছে, দেখতে পাচ্ছেন 3.5%-এর উপরে বেড়েছে। তারপরে বেদান্ত লিমিটেড, এটাও এই মাইনিং সংক্রান্ত কাজ করে এবং গভর্নমেন্টের সঙ্গে ঘনিষ্ঠ ব্যাপারও রয়েছে, তো 4.40% বেড়েছে। তারপরে ময়েল লিমিটেড, এটাও মাইনিং এর সঙ্গে যুক্ত, 4.75% বাড়া। এবং যদি কথা বলি জিএমডিসি, এটাও 5.64% বেড়েছে। এরপরে চলুন কিছু কোম্পানির কোয়ার্টার 3 নাম্বার দেখে নিই। আর দেখুন, কোনো কোম্পানি নাম্বার পেশ করছে মানে এই নয় যে শুধুমাত্র প্রফিট এবং লস তার স্টেটমেন্ট সামনে এলো, তার সঙ্গে সঙ্গে কোম্পানির ম্যানেজমেন্ট তারা যে কথা বলছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ হয়। তো এর আগে ভোডাফোন আইডিয়া এর নাম্বার তো দেখেছিলাম এবং সেই রিয়াকশনে স্টকটা আজকে 2.5%-এর কাছাকাছি বেড়েওছে। এবং তারপরে কোম্পানির ম্যানেজমেন্টের কিছু কমেন্ট্রি সামনে এসেছে এবং এই যে কমেন্ট্রি যিনি দিয়েছেন তিনি কিন্তু কোম্পানির একদম টপ অফিসিয়াল। তো এই কুমার মঙ্গলম বিড়লা তিনি কি বলেছেন দেখতে পাচ্ছেন, ফর দ্য ফার্স্ট টাইম ইন ইয়ার্স দ্য ফগ হ্যাজ ক্লিয়ার, মানে বলতে চাইছে যে একটা ধোঁয়াশার মধ্যে ছিল কোম্পানিটা, যে এজিআর ডিউ নিয়ে কি হবে, তো সেই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে এবং এই কোম্পানিটাকে 10 বছরের সময়সীমা দেওয়া হয়েছে এই 87,695 কোটি টাকা যে এজিআর ডিউ রয়েছে সেটা মেটানোর ব্যাপারে। তো এর ফলে কি হবে দেখতে পাচ্ছেন, এই ভোডাফোন আইডিয়া তারা বর্তমানে এই যে গ্রোথ সেই দিকে ফোকাস করতে পারবে। মানে শুধুমাত্র আগে কি করতে হতো, এই যে সার্ভাইভাল তার দিকে ফোকাস করতে হতো না। এবং কোম্পানি আগেই বলে দিয়েছিল, যদি এই 2026 মার্চের মধ্যে এই এজিআর ডিউ নিয়ে কোনো ডিসিশন না সামনে আসে তাহলে তারা বন্ধ হয়ে যেতে পারে। এবং এটাও বলছে, ইন্ডিয়া নিডস 3 স্ট্রং টেলিকম প্লেয়ার্স অ্যান্ড ভিআই ইজ হেয়ার টু স্টে। তো বাকি দুটো কোম্পানি রয়েছে এই এয়ারটেল এবং জিও, তারাই মূলত মার্কেটকে দখল করে রেখেছে। তো সেটাই বলছে, যাতে কম্পিটিশন সেটা বজায় থাকে সেই কারণে আরো একটা কোম্পানির কিন্তু দরকার রয়েছে। তো দেখা যায় কোম্পানির ম্যানেজমেন্ট তো এই কথা সামনে রেখেছে। এরপরে কোম্পানির ব্যবসা কিভাবে বাড়ে, এরপরে এনএসডিএল, এটাও মার্কেট রিলেটেড কোম্পানি, মার্কেট ভালো পারফর্ম করলে এইগুলো মোটামুটি ভালো পারফর্ম করে এবং এই কোম্পানিটা আজকের দিনে তার কোয়ার্টার 3 যে নাম্বার সেটা পেশ করেছে। তো এই এনএসডিএল এদের কাজ কি, এরা হচ্ছে একটা ডিপোজিটরি, আর মার্কেটে আরো একটা ডিপোজিটরি রয়েছে সেটা হচ্ছে সিডিএসএল। তো এই সিডিএসএল এ কাদের শেয়ার জমা থাকে, মূলত রিটেল যে প্লেয়াররা রয়েছে তাদের শেয়ার জমা থাকে। এবং সেক্ষেত্রে এই এনএসডিএল এরা কি করে, এরা বড় বড় প্লেয়ারদের যে শেয়ার সেগুলো জমা রাখে। কেমন এলো কোম্পানির নাম্বার, তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এই যে ফিগারগুলো সেগুলো সব লাখে রয়েছে। যদি রেভিনিউ ফ্রম অপারেশন দেখি, এটা কত, এই 35,963, এর আগে কত ছিল 40,004, এবং এর আগের বছর সেম কোয়ার্টারে 36,255। মানে অ্যাকচুয়াল যে রেভিনিউ এটা তো ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোতেই কমেছে, তবে ইয়ারলি একদম সামান্য কমেছে বলতে পারেন, এই 362 কোটি থেকে কমে 359 কোটি, মানে 3 কোটি কম। তবে এরপরে যে আদার ইনকাম এটা কিছুটা বেড়েছে, 2866 থেকে বেড়ে 3471। সেই কারণে দেখতে পাচ্ছেন এই যে টোটাল ইনকাম এটা কিছুটা বেশি রয়েছে।
এই 39,121 থেকে বেড়ে 39,434। তবে কোয়ার্টারলি অনেকটাই ডাউন। এবং তারপরে খরচা ফরচা করার পরে এই যে প্রফিট বিফোর ট্যাক্স, এটা ট্যাক্স দেওয়ার আগে প্রফিট, এটা কত 12,546। এর আগে ছিল 14,618 এবং আগের বছর সেম কোয়ার্টারে 10,962। তো এখানে ইয়ারলি জাম্প দেখা গেছে কিন্তু কোয়ার্টারলি পড়েছে। আর এরপরে ট্যাক্স ফ্যাক্স দেওয়ার পরে কোম্পানির যদি নেট প্রফিট দেখি, এই নেট প্রফিট দেখতে পাচ্ছেন এই 85 কোটির নেট প্রফিট বেড়ে হয়েছে 89 কোটি। আর এর আগের কোয়ার্টারে কত প্রফিট ছিল, এর আগের কোয়ার্টারে প্রফিট ছিল 110 কোটি। তো ইয়ারলি কিছুটা ইমপ্রুভমেন্ট দেখা গেলেও কোয়ার্টারলি কিন্তু কোম্পানির যে প্রফিট এটা অনেকটাই পড়েছে। তারপরের কোম্পানি L&T বা লার্সেন এন্ড টুব্রো। কেমন এলো কোম্পানির নাম্বার? যদি কোম্পানির সেলস এর কথা বলি, এই 64,668 কোটি থেকে বেড়ে হয়েছে 71,450 কোটি, যেটা কোয়ার্টারলি অনেকটাই বেশি। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এই নেট প্রফিট ইয়ারলি সামান্য কমেছে 3,974 থেকে কমে হয়েছে 3,825 কোটি এবং কোয়ার্টারলিও অনেকটা ডাউন। তো মূলত ওয়ান টাইম লেবার কস্টের জন্য কোম্পানির যে প্রফিট এটা কিন্তু পড়ে গেছে। তবে কোম্পানির এই যে রেভিনিউ এটা তো দেখতে পেলেন বেড়েছে, তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে মার্জিন এটাও বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে অর্ডার বুক এটাও বেড়েছে 17%। এখানে দেখতে পাচ্ছেন নেট প্রফিট ফলস 4% টু রেজ 3,215 করোড় ডিউ টু দ্য ওয়ান টাইম কস্ট। এবং কোম্পানির যে অর্ডার বুক এটা দেখতে পাচ্ছেন এই 7 লাখ কোটিকেও ছাপিয়ে গেছে। আর ইয়ার অন ইয়ার যদি দেখেন তাহলে এটা প্রায় 30% বেশি। আর এই কোম্পানির 49% অর্ডার এগুলো এসেছে বিদেশ থেকে। আর মার্কেটের অনুমান কেমন ছিল, তো যদি অনুমানের কথা বলি, দেখতে পাচ্ছেন এই অনুমানের থেকে এই প্রফিট কিছুটা কম এসেছে এই ওয়ান টাইম লেবার কোড চার্জের জন্য। তারপরে এই কোম্পানিগুলো খুব আগামীকাল ফোকাসে রাখবেন, যেমন এই থাইরোকেয়ার টেকনোলজি লিমিটেড। কোম্পানিটা কিসে কাজ করে দেখতে পাচ্ছেন, এই হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে কাজ করে থাকে, এই প্রোভাইডিং কোয়ালিটি ডায়াগনস্টিক সার্ভিস অ্যাট অ্যাফোর্ডেবল কস্ট। কাদের কাদের দিয়ে থাকে, সরাসরি পেশেন্টের দিয়ে থাকে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ল্যাবরেটরিজ এবং বিভিন্ন হসপিটালকে। ছোট সাইজের কোম্পানি 7,305 কোটি মার্কেট ক্যাপ রয়েছে। কেমন এসেছে নাম্বার, এখানে কোম্পানির সেলস যদি দেখি 166 থেকে বেড়ে হয়েছে 196, তো ভালোই জাম্প দেখা গেছে। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এই 19 কোটির নেট প্রফিট বেড়ে হয়েছে 28 কোটি। আর যদি অপারেটিং প্রফিট মার্জিনের কথা বলি, এটাই 25% থেকে ইয়ার অন ইয়ার বেড়ে হয়েছে 30%। তো কোম্পানির নাম্বার ওভারঅল ভালোর দিকে এসেছে। তারপরে এই মনোরমা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আজকে এই যে পারফরমেন্স দেখছেন এটা কিন্তু নাম্বারের পরে আসেনি, নাম্বারের আগে এসে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি যে নাম্বার পেশ করেছে সেটাও যথেষ্ট ভালো। কিসে কাজ করে থাকে কোম্পানিটা দেখতে পাচ্ছেন, এই কোম্পানিটা ম্যানুফ্যাকচার করে থাকে কি, এই স্পেশালিটি ফ্যাট এবং তার সঙ্গে সঙ্গে বাটার। আর কি থেকে, ফ্রম এক্সোটিক সিডস অ্যান্ড নাটস। এটা ওই 7,662 কোটি মার্কেট ক্যাপের একটা কোম্পানি। কেমন এসেছে নাম্বার, খুবই স্ট্রং নাম্বার কোম্পানিটা পেশ করেছে। এই সেলস 209 থেকে বেড়ে 363, এগুলো সব কোটিতে, কোয়ার্টারলিও বেশি। এবং যদি নেট প্রফিটের কথা বলি, 30 কোটির নেট প্রফিট ডবলের থেকেও বেশি এসেছে 68 কোটি এবং কোয়ার্টারলিও কোম্পানির যে নেট প্রফিট সেটা বেড়েছে। তারপরের কোম্পানি মহারাষ্ট্র সিমলেস লিমিটেড। এই কোম্পানিটা মূলত বিভিন্ন যে পাইপ সেগুলো তৈরি করে থাকে। এখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই যে সিমলেস পাইপ সেটা তৈরি করে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন টিউবস, ERW পাইপস এইগুলো তৈরি করে। তার সঙ্গে সঙ্গে কোম্পানি কিছু কাজ এই রিনিউয়েবল পাওয়ার জেনারেশন সেক্টরে করে থাকে। এটাও সেই ছোট সাইজের কোম্পানি, 6,910 কোটি মার্কেট ক্যাপ। কেমন এসেছে নাম্বার, কোম্পানির সেলস এটা কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি ডাউন 1,408 থেকে পড়ে 1,090, কোয়ার্টারলিও পড়া। এবং যদি নেট প্রফিটের কথা বলি, নেট প্রফিট কিন্তু বেড়েছে, দেখতে পাচ্ছেন 186 কোটি থেকে বেড়ে হয়েছে 243 কোটি, কোয়ার্টারলিও বাড়া। মানে কোম্পানির যে রেভিনিউ সেটা ইয়ারলি কোয়ার্টারলি ডাউন, কিন্তু বাকি যে ডেটাগুলো সেগুলো কিন্তু যথেষ্ট ভালো। কারণ এখানে দেখতে পাচ্ছেন একটা আদার ইনকাম এটা কিন্তু অনেকটা বেশি যুক্ত হয়েছে। আদার ইনকাম যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 2 কোটি, সেখান থেকে বেড়ে হয়েছে 200 কোটি। এবং এর আগের কোয়ার্টারে কোম্পানির আদার ইনকাম ছিল 76 কোটি। তারপরে এই GRSE 5.68% বেড়েছে এবং কোম্পানির নাম্বারও স্ট্রং এসেছে। এই সেলস দেখতে পাচ্ছেন 49% বাড়া, 1271 কোটি থেকে বেড়ে 1,896 কোটি, যেটা কোয়ার্টারলিও বেশি। এবিটাও বেশি এসেছে। এবং নেট প্রফিট দেখতে পাচ্ছেন 98 কোটি থেকে বেড়ে হয়েছে 171 কোটি এবং কোয়ার্টারলিও যথেষ্ট বেড়েছে। তো খুবই স্ট্রং নাম্বার এই কোম্পানি পেশ করেছে। আগামীকাল অবশ্যই ফোকাসে রাখবেন। তারপরে আজকের দিনে কোচিন শিপইয়ার্ড এরও নাম্বার আসার কথা রয়েছে, তো চলুন দেখে নিই নাম্বার এখনো এলো কিনা। এই কোম্পানিও তাদের নাম্বার পেশ করে দিয়েছে। কেমন এলো কোম্পানির নাম্বার, তার আগে চলুন দেখে নিই এই ফিগারগুলো কিসে রয়েছে। সব দেখতে পাচ্ছেন লাখে রয়েছে। এইখানে কোম্পানির টোটাল ইনকাম এই প্রথম তিনটে দেখবো, এই 119 থেকে বেড়ে হয়েছে 142, তো এখানেও বৃদ্ধি দেখা গেছে। এর আগের কোয়ার্টারে এটা ছিল 124। আর এই ইনকাম থেকে এক্সপেন্সেস এটা বাদ দেওয়ার পর বেরোবে এই প্রফিট বিফোর ট্যাক্স, এটা কত, এই 196 দেখুন। এর আগে ছিল 149 এবং এর আগের বছর সেম কোয়ার্টারে 241। মানে ইয়ারলি তো ডাউন হয়েছে কিন্তু কোয়ার্টারলি বাড়া। এবং যদি নেট প্রফিটের কথা বলি, কোম্পানির এই নেট প্রফিট এটা দাঁড়িয়েছে 144 কোটি। এর আগের কোয়ার্টারে এটা ছিল 107 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে এটা ছিল 176 কোটি। মানে কোম্পানির যে প্রফিট সেটা ইয়ারলি ডাউন হয়েছে কিন্তু কোয়ার্টারলি বেড়েছে। এরপরে আরো কিছু কোম্পানির জন্য খবর রয়েছে, যেমন হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্প লিমিটেড। কি খবর এসেছে দেখতে পাচ্ছেন, এই কোম্পানিটা ক্যাস্ট্রল ইন্ডিয়া এদের সঙ্গে টিম আপ করেছে, মানে পার্টনারশিপ করেছে। কিসের জন্য,
টু ডেভেলপ রিফাইন্ড বেস অয়েল ইকোসিস্টেম ইন ইন্ডিয়া। আর এটা ছিল গতকালের খবর। দেখতে পাচ্ছেন খবরটা কবে এসেছিল? এই জানুয়ারির 27 তারিখে। তবে তারপরে কোম্পানি কিছু ক্ল্যারিফিকেশন দিয়েছে, চলুন সেটাও দেখে নিই। কি বলছে কোম্পানিটা? দেখতে পাচ্ছেন এইচপিসিএল ক্ল্যারিফাইস নন বাইন্ডিং মো উইথ ক্যাস্ট্রল ইন্ডিয়া। কি সেই ক্ল্যারিফিকেশন? বলছে যে এই ব্যাপারে তাদের কথাবার্তা চলছে, কিন্তু নো ইমিডিয়েট অপারেশনাল অর ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট, মানে এক্ষুনি সেই যে কাজ সেটা শুরু হচ্ছে না, এবং যে তার প্রভাব সেটা কিন্তু তাদের ফাইন্যান্সিয়ালের ওপর এক্ষুনি পড়ছে না। তো শুধুমাত্র একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে ফার্দার কোলাবোরেশনের জন্য, মানে পরবর্তীকালে এই ব্যাপারে ঘোষণা আসতে পারে, তবে এক্ষুনি কিন্তু এই যে পার্টনারশিপ সেটা হয়নি। তারপরের কোম্পানি একজনবেল ইন্ডিয়া লিমিটেড। তো এই কোম্পানিটা আগেই কি করেছিল? এই জেএসডব্লিউ গ্রুপের কাছে নিজেদেরকে বিক্রি করে দিয়েছিল, মানে এই কোম্পানি যারা প্রমোটার তারাই জেএসডব্লিউ গ্রুপকে কোম্পানিটা পুরোটাই বিক্রি করে দিয়েছিল। কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন এখানে দেখতে পাচ্ছেন। এই জেএসডব্লিউ পেন্টস এদের কাছে আগে তো কিছুই ছিল না, দেখতে পাচ্ছেন এই ডিসেম্বর কোয়ার্টারে বেড়েছে, ডিসেম্বর 2025 কোয়ার্টারে 61% হয়ে গেছে। তো এগুলো আগে অন্য কারোর কাছে ছিল, দেখতে পাচ্ছেন এই যে ইম্পেরিয়াল কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড এদের কাছে 45% ছিল, সেটা 0 হয়ে গেছে। তারপরে এই একজনবেল কোটিং ইন্টারন্যাশনাল বিভি এদের কাছে ছিল 24.30%, এটাও 0 হয়ে গেছে। তো কারা কিনে নিয়েছে? এইটা কিনে নিয়েছে জেএসডব্লিউ পেন্টস লিমিটেড। তো এরপরে জেএসডব্লিউ পেন্টস লিমিটেড এরা চাইলে কি করতে পারে? কোম্পানির যে নাম সেটা পরিবর্তন করতে পারে। তো সেই সংক্রান্তই ঘোষণা আসছে। দেখতে পাচ্ছেন একজনবেল ইন্ডিয়া নেম চেঞ্জ টু জেএসডব্লিউ ডিলাক্স অ্যাপ্রুভড। তো এই কোম্পানির যে বোর্ড তারা কোম্পানির এই নাম চেঞ্জের ব্যাপারে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। তো আস্তে আস্তে আরো কিছু প্রসিডিওর রয়েছে। তো সবকিছু প্রসিডিওর কমপ্লিট হয়ে গেলে এই যে কোম্পানির নাম সেটা পরিবর্তন হয়ে যাবে, এবং কি নাম হবে? জেএসডব্লিউ ডিলাক্স। তারপরে কোম্পানি কিরি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কিছু অর্ডার রিলেটেড খবর আসছে। কোম্পানির মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন 2850 কোটি রয়েছে, এবং সেই তুলনায় অর্ডারটা বড়ই পেয়েছে। কাদের থেকে অর্ডারটা পেয়েছে? দেখতে পাচ্ছেন আইবি ভোক্ট সোলার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অ্যান্ড ফোর স্কোয়ার গ্রিন এনার্জি প্রাইভেট লিমিটেড। তো গ্রিন এনার্জি সংক্রান্ত অর্ডার এই কোম্পানি পেয়েছে। আর এই অর্ডারের ভ্যালু কত? দেখতে পাচ্ছেন এই 100 কোটির অর্ডার এই কোম্পানিটা পেয়েছে। তারপরে ইক্লাক সার্ভিসেস লিমিটেড আজকের দিনে কোম্পানি তাদের নাম্বার পেশ করেছে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু কর্পোরেট অ্যাকশনও ঘোষণা করেছে। এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে নাম্বার সেটা স্ট্রং এসেছে। কোম্পানির রেভিনিউ এটা 25% বেড়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বোনাস দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে। কোম্পানির এই রেভিনিউ এটা 25.38% বেড়েছে, এবং এই নেট প্রফিট এটা বেড়েছে 39.85%। এবং তারই সঙ্গে সঙ্গে এই কোম্পানির যে বোর্ড তারা 1:1 অনুপাতে এই বোনাস শেয়ার দেওয়ার কথা ঘোষণা করেছে। তো এরপরে শেয়ার হোল্ডারদের থেকে অ্যাপ্রুভাল পেয়ে গেলে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, মানে শেয়ারের দাম আস্তে আস্তে কমে যাবে। বর্তমানে যে জায়গায় দেখছেন এই 4,500-এর উপরে রয়েছে। তো এই বোনাস কমপ্লিট হয়ে গেলে এই শেয়ারটা কিন্তু প্রায় 2200-র কাছাকাছি পেতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির নাম্বারও স্ট্রং আছে। সেই কারণে আগামীকাল এই স্টকটা কিন্তু ফোকাসে থাকবে। এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নেব। যদি এই ইন্ডিয়ান রুপির কথা বলি, দেখতে পাচ্ছেন একদম 92-এর কাছেই পৌঁছে গেছে, মানে খুবই দুর্বল জায়গায় পৌঁছে গেছে। এবং এর আগে কিছু ব্রোকারেজ হাউস তো বলেছিল যে মার্চ মাসে এই রুপি এটা 92 পৌঁছবে, কিন্তু দেখতে পাচ্ছেন এই জানুয়ারি মাস শেষ হতে না হতেই এই যে রুপি সেটা কিন্তু এই 92-এর ঘরে পৌঁছে গেছে। তারপরে ডলার ইন্ডেক্স, শুধুমাত্র যে ইন্ডিয়ান রুপি দুর্বল হচ্ছে সেটাই নয়, আমেরিকার যে ডলার সেটাও দুর্বল হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে ডলার ইন্ডেক্স এটা কিন্তু এই 96-এর কাছে নেমে এসেছে। তো কিছুদিন আগেই প্রায় 100-র কাছাকাছি পৌঁছে গিয়েছিল। যদি 5 দিনে দেখি, দেখতে পাচ্ছেন এই 5 দিনে এই ডলার কিভাবে দুর্বল হয়েছে। এই 5 দিন আগেই এটা কিন্তু প্রায় 99-এর কাছাকাছি চলছিল। তারপরে যদি বিটকয়েনের কথা বলি, তো সামান্য তেজি দেখা গেছে 1%-এর কাছাকাছি বাড়া। আর চলুন ভিডিও শেষে আমেরিকান মার্কেট একবার দেখে এই ভিডিওটা শেষ করব। ডাউ জোন্স এই মুহূর্তে কেমন পারফর্ম করছে? দেখতে পাচ্ছেন ডাউ জোন্স আবার কিন্তু এই টপ লেভেল থেকে পড়ে গেছে। তো এই ফেডের ডিসিশন সামনে আসার আগে মার্কেট কিন্তু কিছুটা ভয়ে রয়েছে, তবে খুব বেশি যে পড়েছে সেরকমটা নয়, একদম ফ্ল্যাট এই সময় ট্রেড করছে। এবং এর সঙ্গে সঙ্গে যদি নাসডাক কম্পোজিটের কথা বলি, তো এই নাসডাক কম্পোজিট একদম ফ্ল্যাট রয়েছে, এই মুহূর্তে 0.49% ওপরে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।